আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমার দুই সহ আলোচকের পক্ষ থেকে। দেখুন, প্রথমত হচ্ছে যারা বাংলাদেশ থেকে জীবন জীবিকার সন্ধানে তারা অবশ্যই বিদেশের মাটিতে পাড়ি জমায়। সে ইংল্যান্ড হোক, আমেরিকা হোক বা মতো দেশের যেখানেই হোক। একসময় ছিল আমাদের মানে যাদের শিক্ষা দীক্ষা কম ছিল আমি বলব কম্পারেটিভলি, যারা পড়াশোনা করে নাই তারা হয়তোবা বিদেশে আসছেন। এখন পরিবেশ পরিস্থিতি কিন্তু পাল্টেছে। এখন দেখা যাচ্ছে মানুষ হাইয়ার এডুকেশন নিয়েও এই সকল দেশে আসছে, তারা এখানে এসে পিএইচডি করছে বা ব্যবসা করছে বা জব নিয়েও চলে আসছে এবং তারা যাচ্ছে না। এখানে দুই ধরনের প্রবাসী আছে। একটা হচ্ছে মনে করেন কেউ যখন এদেশে আসে সে এখানের পরিবেশের সাথে পুরোপুরিভাবে মিলে যায় এবং সে আর দেশের খবর খুব একটা রাখে না, তার পরিবারের সদস্যদের খবর রাখা ছাড়া। আবার কেউ আছে দেশের ছাত্র রাজনীতি করে আসছে, যেমন আমরা যারা ছাত্র রাজনীতি করে আসছি আমাদের শিকড়ে কিন্তু আমরা মাটিভেদ করে রাজনীতি করে আসছি। আমাদের খুব স্বাভাবিক যখন আমরা কথা বলি, আমরা ইংল্যান্ডের কথাও বলি, বাংলাদেশের কথা বলি, এবং বাংলাদেশের রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, এগুলো আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা এটা কথা বলি। প্রশ্নটা সেই জায়গায় নয় যে যার কথা বলছেন, যে যিনি অভিযোগ করে বলছেন যে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে উদ্দেশ্য করে, প্রশ্নটা হচ্ছে আমাদের রাজনীতির যে দুর্বৃত্তায়নের কারণে আমাদের যে মনোনয়ন প্রক্রিয়াটা মোরলেস সব দলই, এটা আমি কাউকেই বিতর্কের ঊর্ধ্বে রাখছি না। বিশেষ করে এই সরকার যেহেতু 15-16 বছর থেকে আছে এবং দেশে যেহেতু আদৌ কোনো নির্বাচন ব্যবস্থাই নেই, মূলত যার যার সাথে পরিচয় আছে তাকেই নমিনেশন দেওয়া হচ্ছে। একজন প্রার্থী আপনি যখন সিলেক্ট করবেন, আপনি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেমোক্রেসি? দ্য বেসিক ডেফিনেশন ইজ চয়েস অ্যামং অল্টারনেটিভ। তো ফার্স্ট আপনি জনগণের কাছে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে? নিজ দলে আপনার মনোনয়ন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে। সেই মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ নয় বলেই আজকে এই যে, যদিও এই বিষয়টা টোটালি আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয় বা তাদের আভ্যন্তরীণ কুন্দল বলেন আর ভুল বুঝাবুঝি বলেন, যেটাই আপনি বলেন না কেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ আওয়ার সোসাইটি। আমরা এটাকে ডিনাই করতে পারবো না। অভিযোগ আছে যখন আনোয়ারুজ্জামান মনোনয়ন পান, আনোয়ারুজ্জামান আমাদেরই পরিচিত জন, আমরা জানি ফেসবুকে অনেকে আকারে ইঙ্গিতে ভিন্ন নামে বলেছেন বা অনেকে আলাপচারিতায় বসে তাদের পদ পদবি চলে যাওয়ার ভয়ে কেউ মুখ খুলেনি। তারা বলেছেন যে এটা সবার অভিযোগের তীরটা ছিল শেখ রেহানার প্রতি। আমি যেটা সরাসরি বললাম, তাদের এই কারণেই তিনি মনোনয়ন পেয়েছেন। এমনকি এই যে শফিকুর রহমান সাহেবও মনোনয়ন যে মন্ত্রী হয়েছেন, এটা অনেকটা অপ্রত্যাশিত ছিল। আমি যেটা মনে করি আর কি, একজন মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ তার অবশ্যই তিনি অনেক পরিচিত মানুষ। এর আগেও তিনি এমপি ছিলেন, তিনি একজন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন বোধহয়, জেলা শাখার সেক্রেটারি ছিলেন এবং সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন কিনা আমি জানি না, খুব সংগতের কারণে তার এই পদ পাওয়ার অধিকার আছে। আমি মনে করি তিনি সেই পরিমাণ যোগ্য। কিন্তু সবার অভিযোগের তীরটা হচ্ছে মূলত এই যে বললাম, আমি আবারও বলছি, আওয়ামী লীগের আভ্যন্তরীণ ব্যাপার। সেটা সবার অভিযোগের তীর যখন আমরা আলাপচারিতায় বসি শেখ রেহানার প্রতি। ওই যে আমি আগে বললাম যে মনোনয়ন প্রক্রিয়া, আপনি মনোনয়ন কিভাবে দিবেন? আপনার মনে করেন আপনি সিলেটে মেয়র ক্যান্ডিডেটটা ঘোষণা করা হলো জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে কি করতে হবে? সিলেট মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ এবং এর অন্তর্ভুক্ত যতটি ওয়ার্ড কমিটি আছে সকল কাউন্সিলরকে ডেকে আনবেন। এনে আপনি বলবেন যে আমরা একজন মেয়র ক্যান্ডিডেট সিলেক্ট ঘোষণা করতে চাই। সকল কাউন্সিলর তাদের মতামত দেবে। এখানে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, সেই কাউন্সিলরদের ভোটে যিনি সর্বোচ্চ ভোট পাবেন, যেটা আমরা দেখি উন্নত দেশগুলোতে হয়, ইংল্যান্ডে হয় বা আমেরিকায় হয়, তখন যদি ওইভাবে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী বেশি ভোট পেয়ে মেয়র প্রার্থী হতেন, আমি মনে করি না আজকের এই প্রসঙ্গটা আসতো। কিন্তু এখন আমরা দেখি বিএনপি এবং আওয়ামী লীগের যে দায়িত্ব দলের প্রধানকে দিয়ে দেওয়া হয়, যে মেয়র নির্বাচন, মেয়র কে হবেন বা মেয়র পদপ্রার্থী কে হবেন, ওকে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ বা জেলা বিএনপি, মহানগর বিএনপি মিলে তাদের যে দলনেতা আছেন, সভাপতি হোক কিংবা চেয়ারম্যান হন কিংবা অন্যকে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে দলের প্রধান যিনি বলবেন সেটাই আমাদের কাছে। এই যে দলের প্রধান যেটা বলবেন, এটি আপনি আমাকে একই ধরনের প্রশ্ন আমাকে করেছেন আজ থেকে প্রায় 6-8 মাস আগে। আপনাকে দীর্ঘদিন থেকে কথা বলি, এটার আমি এত রিগোরাস এক্সপ্লেনেশন যেতে পারবো না। আমি আপনাকে এক কথায় বলি, এটি হচ্ছে তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত দুর্নীতিগ্রস্ত দেশগুলোর রাজনীতির অনিবার্য পরিণতি। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির কোনো রাইট নেই যে স্থানীয় পর্যায়ে তিনি গিয়ে ঘোষণা করবেন। আপনি বলবেন যে তার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, কেন দায়িত্ব দিবেন? কারণ এখন বাংলাদেশ, এই যে এখন আরেক আলোচনা চলে যাবো এখন, তাহলে এই যে বাংলাদেশে যে নির্বাচন আছে, আমার বন্ধু একটা শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এদেশে
লেবার পার্টি যারা করেন, হ্যাঁ। কনজারভেটিভ যারা করেন, যারা সিটিং এমপি আছেন, এদের কে জায়গায় রাখতে গিয়ে একটা টিগার বিলেট শুরু হয়েছে। জি। জানেন কিনা যে ওই এমপি জায়গায় থাকবেন, আপনারা সবাই সাপোর্ট করেন। যে আপনি যে বলতেছেন যে শুধু বাংলাদেশে ইম্পোজ করা হচ্ছে, এটা না, এই দেশেও না হচ্ছে। না না না, এই শোনেন, দেশে শোনেন। টিগার ট্রিগার ব্যালটের মাধ্যমে আসলে এমপি মাধ্যমে সরানোর প্রক্রিয়া শুরু হয়, হ্যাঁ। নট এমপি কে টিগার ব্যালটের আপনি- মাধ্যমে ওই আপনি এমপি কে জায়গায় রাখার ইংল্যান্ডে জন্য যা হচ্ছে তার ভোট দেয়া হচ্ছে। সবগুলাই যে লিগ্যাল হয়ে যাচ্ছে বা যেমন সব right হতে যাবে, এটা আমরা বলার অতিষ্ঠ অবকাশ তো নেই। আমাদের এলাকার এমপি নিয়ে, যেমন বেতনাল হ্যাঁ। গ্রিন আর ভো নিয়ে। এখানে গুড ফর নাথিং আমাদের এমপি যিনি আছেন, উনি আমরা good for অন্য nothing। আলোচনায় চলে যাক, যাব। যাক, আচ্ছা, আমি শেষ করি। আমরা ওই আলোচনায় না যে তারপরে আপনার টাইম যে আসলে আপনি আলোচনায় বলবেন। ছিলাম, জি। এখন আপনি বলতে এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে আমরা আপনি যে কনটেক্সট আলোচনা করছেন এটা অনেক বৃহৎ আলোচনা এবং হ্যাঁ, আমি দলীয় এজন্যই বললাম। দলের গণতন্ত্র, আভ্যন্তরীণ গণতন্ত্র কিভাবে হওয়া উচিত সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি। বাট আমার প্রশ্ন ছিল আসলে একটু ভিন্ন। আমার প্রশ্ন ছিল যে দলীয় প্রধান দলীয় প্রধান তো নির্দেশনা দিয়েছেন, তিনি হবেন আওয়ামী মেয়র লীগের ক্যান্ডিডেট। হ্যাঁ, আওয়ামী লীগের প্রার্থী। দলের সবাই এটি মেনেও নিয়েছে। দলের সবাই এইখানে আমি একটু থামাই আপনাকে। দলের সবাই মন থেকে মেনে নেয়নি। অন্তত আমি আপনাকে 110% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ব্যক্তিগত আলাপচারিতা যে পরিমাণ অবনক্সাস কমেন্ট গুলো আমরা শুনেছি, এই কথা এখন আবার আসছে। এই যে কয়েকদিন আগে যে অবৈধ নির্বাচনটা হলো, 300 জন এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে, ভোট দিয়েছে বাংলাদেশে মাত্র একজন ছিল ভোটার। একজন ভোটারের ভোটে 300 জন এমপি হয়েছে। অন্তত 4 দিন আগে 294 জন এমপির লিস্ট পাওয়া গেছে, কারা কারা নির্বাচিত হচ্ছে। আমি একটা নির্বাচন এলাকায়, আমি কোনো কারণে নাম বলতে পারবো না, আমি আগেই বলছি, ডিজিএফআই এর লোক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে গাড়িতে তুলেছেন, এনে ওই ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে গেছেন। আমি নাম সহ প্রমাণ সহ দিতে পারবো। তার কারণ খুব স্বাভাবিক, আপনার আমার পরিবারের অনেক লোক অনেক জায়গায় বড় বড় জি। জায়গায় চাকরিতে আছে। ওই ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হয়েছে, আর ওই আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেটকে, আওয়ামী লীগের নৌকা প্রার্থীকে, নৌকা মার্কার যিনি প্রার্থী ছিলেন তাকে ভোট দেওয়া যাবে না, তাকে ফেল করাতে হবে। এবং ঠিক 2 দিন আগে এই নির্দেশনাটা আসে। বলা হয় এখানে স্বতন্ত্র, অথবা এটাকে স্বতন্ত্র বলবো না, এটা একটা ছোট ইসলামিক দলের ক্যান্ডিডেট, আমি নামটা বলবো না, আমাকে আগেই বলছি আমি, ওই ক্যান্ডিডেট সহ ডিজিএফআই লোক সহ, ইয়েস, আচ্ছা, আর আমি বলতে পারবো না, ওই আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট যিনি ছিলেন ওই গাড়িতে, তাকে সহ গিয়ে আওয়ামী লীগের নৌকা মার্কা, আমি শেষ করি, যদি চান আমি প্রমাণ করতে পারবো, কিন্তু আমি বলবো না এইভাবে লাইভ অনুষ্ঠানে। আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে যাওয়া হয়েছে, অর্থাৎ যিনি নৌকা মার্কার প্রার্থী, তাকে গিয়ে বলা হয়েছে, আমাকে বাংলাদেশের ভিতরে বলতে দেন, বলা হয়েছে, আপনিও জানেন, বলা হয়েছে আপনার আশেপাশের এলাকা। না শুনেন, আর আপনি যদি না জানেন তাহলে তো বাংলাদেশে কেউই জানবে না। শুনেন, আমি শেষ করি। বলা হয়েছে এখানে ওই প্রার্থীকে, ভাই খুলে দেন না, আপনি কি আমাকে বলতে দেবেন? পেয়ালার উপরটা খুলে দেন, আমাকে বলতে দেন, খুলে বলুন। শুনুন, এবং বলতে চাচ্ছে না, এবং ওই প্রার্থী পাশ করেন, এবং নৌকা মার্কার প্রার্থী ফেল করেন। উচ্চ কথাবার্তা নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, এটা আমি একটা মানে উদাহরণ দিলাম। এখন সারা দেশে, দাঁড়ান, এখন সারা দেশে গণতন্ত্র এক জায়গায় একটা ভবন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ভবন নাই ভাই, এই হাওয়া ভবন যেটা ছিল এটা এখন আর নাই। আরে ভাই রাখেন আপনার হাওয়া ভবন, তারেক রহমান বহু ভালো আসলে, তারেক রহমান তো এক ভোট দিয়ে 300 জনকে এমপি বানায় নাই। হাওয়া ভবন একটা ভবন থেকে যে নিয়ন্ত্রিত হয় এটা নাই। আর আপনি যার কথা বলতেছেন, যে এমপির কথা বলতেছেন, সেই এমপির নামটা বলেন না। এইরকম কোন ঘটনা বাংলাদেশে কোনোদিন ঘটে নাই, ঘটবেও না। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার আছে, গণতান্ত্রিক নিয়মে, গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক গণতন্ত্র, গণতান্ত্রিক এটার নাম গণতন্ত্র আপনি বলতে যাচ্ছেন? আমি যা বুঝতেছি যে আপনি বিএনপি কে রিপ্রেজেন্ট করতেছেন। আপনি যদি বিএনপি কে রিপ্রেজেন্ট করে থাকেন, তা আমি আপনাকে স্পষ্ট করে বলে দেই, আপনার যে নেতা যে জেল জুলুম হুলিয়ে নিয়ে এই দেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, জেলের দণ্ডপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে যদি আপনি শাহজালাল ভার্সিটির একজন ছাত্র ছিলেন, আপনি যদি তারেক জিয়াকে আপনি নেতা মনে করেন, 8 পাস একটা ছেলেকে যদি আপনি নেতা মনে করেন, দীক্ষা। কে তারেক রহমান কি 8 পাস? 8 পাসও না তো, 8 পাসও না। আপনি জানেন না, যেহেতু তার আনসারের কথা বলবেন না, তারেক রহমান 8 পাস নয়। আর যদি আপনি বিএনপি করে থাকেন, আপনার নেতাকে বললেন না বলে, বাবা দেশে যাও, দেশে গিয়ে রাজনীতি করো। জননেত্রী শেখ হাসিনা, সনে জননেত্রী শেখ হাসিনা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে বাংলাদেশের
সেই জালিম সরকারের বিরুদ্ধে, সেই জিয়াউর রহমানের বিরুদ্ধে খাড়া হয়ে বাংলাদেশে গিয়েছিলেন 1981 সনে এবং বাংলাদেশে গিয়ে গণতন্ত্র কায়েম করেছেন। আপনার সেই নেতাকে বললেন না বাবা, বুকের পাঠা যদি বড় থাকে এই টেলিগ্রামের এই শেখ হাসিনাকে জিয়াউর রহমানই আসতে দিয়েছিল। জিয়াউর রহমানের বাঁচার চেষ্টা করে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনাকে জিয়াউর রহমান বাংলাদেশে যাইতো। রয়ের সহযোগিতায় শেখ হাসিনাকে জিয়াউর রহমান বাংলাদেশে কি দিবে? শেখ হাসিনা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর বডিগার্ড ছিল, জিয়াউর রহমান কি বাংলাদেশে যাইতে দিবে? আচ্ছা, আচ্ছা, যাই হোক, যাই হোক, আমার মনে হয় আমার আলোচনা আমি যে আলোচনা ছিলাম, আমি আলোচনা শেষ করি। আমার প্রশ্ন আমি আবার আমি সেটাই বলছি। আপনি বলছেন যে ডিজিএফআই কাকে তুলে নিছে সেই এমপির নাম বলতে হবে, সেটি আলোচনা নাহলে নেই, এই সমস্ত কথা হবে না। সেটি আলোচনায় নেই। আমি যে প্রশ্নটি করেছি যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এখন এই প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসী রাজনীতিবিদদেরকে নিয়ে এরকম একটি তো ধারণা বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের তো একটি তটস্থ তারা থাকেন, তারা কি মনে করেন কিনা যে এরা অর্থের প্রভাবে হয়তো এই পদটা বাগিয়ে নিতে পারে, এরা কোনো নেতা ধরে, কারণ প্রবাসে থাকলে আমাদের অ্যাক্সেসটা অনেক বড় থাকে, সেই অ্যাক্সেসের কারণে হোক, সেই অ্যাক্সেসের কারণে এরা কোন রাজনীতিতে কোনো একটি পদ, এমপি অথবা স্থানীয় রাজনীতিবিদে তারা অবস্থান করে দিবে, এজন্য তাদের মনে একটি বিরূপ প্রতিক্রিয়া হয় কিনা বিএনপি আওয়ামী লীগ সব। আমি এই আলোচনাটা আসছিলাম আমার শেষের অংশে। এই বিদেশিরা যখন প্রবাসে আমরা যখন থাকি তখন খুব স্বাভাবিকভাবে এরা অর্থের দিক থেকে হয়তো একটু কম থাকে। এই কারণে দেশে যারা থাকে তারা মনে করে যে প্রবাসীরা কোনো না কোনোভাবে অর্থের বিনিময়ে বা অর্থের প্রভাব থাকার কারণে তারা মনোনয়নগুলো পেয়ে যাচ্ছে। এখানে অবশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গিও আছে। মনে করেন আপনি এইখানে থাকার ফলে দীর্ঘদিন একটি সমাজে যখন আপনি থাকবেন, আপনার মন মানসিকতা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি এই দেশ থেকে এখন গেলে হুট করে গিয়ে কিন্তু বাংলাদেশের জিন্দাবাদ আর যে কোনো জায়গায় গিয়ে একটা গাড়ি পার্ক করবেন না, কিন্তু আপনি চিন্তা করবেন ট্রাফিক ওয়ার্ডেন বুঝে চলে আসবে, কিন্তু বাস্তবে আসলে ট্রাফিক ওয়ার্ডেন হয়তো নাও আসতে পারে। এই যে মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণে ওই যে আপনি বলছেন যে ব্রডার কনটেক্সট আপনার চিন্তা করার স্কোপটা তৈরি হয়। আর বাংলাদেশে তারা মনে করেন যে এরা বিদেশ থেকে আসছে, বিদেশে থাকে, ওইখানে খায় দায় ঘুমায়, এরা এখানে এসে মনোনয়ন নিবে কেন? এখন এখানে দুই ক্ষেত্রেই আমাদের বুঝার ব্যাপার আছে, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। এমনকি আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, নেপের যে অধ্যাপক মুজাফফর আহমেদ স্যার একবার একটা বেশ আপত্তিকর মন্তব্য করেছেন অনেক আগে। হ্যাঁ, এই তার মানে হচ্ছে বিদেশে আপনি থাকলে আপনার যদি দেশের সাথে সংযোগ থাকে, আপনার যদি উপযুক্ত যোগ্যতা থাকে, তা আপনি কেন মনোনয়ন পাবেন না? তবে হ্যাঁ, মনোনয়ন প্রক্রিয়াটা আপনাকে স্বচ্ছ করতে হবে। এখন মনোনয়ন প্রক্রিয়া ওইভাবে দেওয়ার কারণে, এইখান থেকে ঘোষণা করার কারণে, ওই যে কেউ একজন বলছিল গেলাম দেখলাম জয় করলাম, এই ইয়ের ব্যাপারেই বলছিল, আনোয়ার জামান সাহেবের ব্যাপারেই বলছিল, গেলাম দেখলাম জয় করলাম। এই যে গেলাম দেখলাম জয় করলাম, তার মানে তারা এটাই বুঝাতে চাচ্ছে যে এরা বোধহয় রাজনীতি করে না। কিন্তু আনোয়ার জামানকে আমরা জানি উনি এখানেও রাজনীতিতে অ্যাক্টিভ আছে, বাংলাদেশেও রাজনীতি করে আসছে এবং তার কিন্তু ক্লোজ রিলেশন আছে। সেটা সমস্যা নয়, তার রাজনীতির যে সংশ্লিষ্টতা, রাজনীতির যে অ্যাক্টিভিটি, সেটা নিয়ে কোনো কথা নয়। কথাটা হচ্ছে যে যে প্রক্রিয়া অবলম্বন দেওয়া হয়েছে, এখন সেইটা স্বচ্ছ হয়নি বলে আজকে এই কথাটা আসছে। আচ্ছা, যাই হোক ফারহান ভাই, আমি আপনার কাছে